বাংলা এই নামটা শুনলেই আমাদের মনে একটা নির্দিষ্ট ভূখণ্ডের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু এই পরিচয়টা, এই একক বাংলা একদিনে তৈরি হয়নি। এর পেছনে আছে প্রায় ৬০০ বছরের এক বিশাল ভাঙা গড়ার ইতিহাস। চলুন আজ সেই গল্পের গভীরে যাই, যে গল্পের মূল সুর ছিল একটাই, স্থিতিশীলতার খোঁজ। তাহলে প্রশ্নটা খুবই সহজ। আজকের এই বাংলা পরিচয়টা পাওয়ার আগে এই জায়গাটা ঠিক কেমন ছিল? উত্তরটা কিন্তু বেশ মজার, অনেকটা একটা ঐতিহাসিক ধাঁধার মতো। আর আজ আমরা একসাথে সেই ধাঁধারই সমাধান খুঁজব। গল্পের শুরুতেই আমাদের এমন একটা সময়ে ফিরে যেতে হবে যখন বাংলা বলে কোনো এক টুকরো জমি ছিল না, বরং এটা ছিল অনেকগুলো আলাদা আলাদা অঞ্চলের একটা কালাবাই। আর প্রত্যেকের ছিল নিজেদের নাম, নিজেদের পরিচয়। মানে প্রাচীন বাংলা ছিল রাজনৈতিকভাবে একদম বিভক্ত। গৌড়, বঙ্গ, পুন্ড্র, রাঢ়, সমতট এরকম অনেকগুলো শক্তিশালী জনপদ ছিল, যারা প্রায় নিজেদের মধ্যে লড়াই করত। সোজা কথায় আজকের মতো একটা অখণ্ড বাংলার ধারণা তখন কারও মাথাতেই ছিল না। এই যে টুকরো টুকরো ভূখণ্ড, এগুলোকে এক করার একটা চেষ্টা কিন্তু হয়েছিল। কিন্তু সেই চেষ্টার ফল হল ভয়ঙ্কর। সমাধানের বদলে জন্ম নিল এক গভীর বিশৃঙ্খলা, যা বাংলার ইতিহাসের একটা কালো অধ্যায় হয়ে রইল। একজন মহাসামন্ত, মানে একজন স্থানীয় শাসক থেকে উঠে এসে গৌড়ের রাজা হয়েছিলেন শশাঙ্ক। তিনি কর্ণ সুবর্ণকে রাজধানী বানিয়ে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। বলা যায় তিনিই প্রথম এই বিভক্ত অঞ্চলগুলোকে এক ছাতার তলায় আনার স্বপ্ন দেখেছিলেন। শশাঙ্কের এই চেষ্টাটা ছিল অসাধারণ, কিন্তু সমস্যাটা হল পুরো ঐক্যটাই ছিল তার একার উপর নির্ভরশীল। ফলে তার মৃত্যুর সাথে সাথেই সেই ঐক্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল, আর গোটা অঞ্চল জুড়ে শুরু হল এক ভয়াবহ অরাজকতা। এই ভয়ঙ্কর সময়টাকে বলা হয় মাৎস্য ন্যায়। ব্যাপারটা ঠিক পুকুরের বড় মাছের মতো, যে কিনা ছোট মাছকে যখন তখন খেয়ে ফেলে। ঠিক তেমনি বাংলায় তখন কোনো কেন্দ্রীয় শাসক ছিল না, আইন ছিল না। যার শক্তি বেশি সেই দুর্বলকে শেষ করে দিত। চরম বিশৃঙ্খলা। কিন্তু ইতিহাসের সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই যে চরম বিশৃঙ্খলা, এই মাৎস্যার ন্যায়, এর ভেতর থেকে কিন্তু একটা সমাধানের জন্ম হয়েছিল। এই অরাজকতাই জন্ম দিয়েছিল এক নতুন এবং স্থিতিশীল সাম্রাজ্যের। বছরের পর বছর ধরে চলা এই হানাহানিতে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। তখন বাংলার প্রভাবশালী মানুষেরা একসাথে মিলে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তারা নিজেদের মধ্য থেকে একজনকে রাজা হিসেবে বেছে নিলেন। আর এভাবেই জন্ম হল পাল বংশের। ভাবুন একবার, পাল বংশ প্রায় ৪০০ বছর ধরে শাসন করেছিল। গোপালের হাত ধরে যে শান্তি ফিরে এসেছিল, ধর্মপাল আর দেবপালের সময়ে সে সাম্রাজ্য বহু দূর ছড়িয়ে পড়েছিল। আবার রামপালের সময় কৈবর্ত বিদ্রোহের মতো বড় সড় ধাক্কাও সামলাতে হয়েছে তাদের। কিন্তু কোনো কিছুই তো চিরস্থায়ী হয় না, তাই না? প্রায় ৪০০ বছর পর ভেতরের বিদ্রোহ আর বাইরের আক্রমণে পাল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। আর বাংলায় আবারও একটা ক্ষমতার শূন্যতা তৈরি হল। পালদের পতনের পর যে খালি জায়গাটা তৈরি হল, সেটা পূরণ করতে এগিয়ে এলো এক নতুন শক্তি, সেন বংশ। আর তাদের হাত ধরে বাংলায় এক সম্পূর্ণ নতুন ধরনের শাসন শুরু হল। পাল আর সেনদের মধ্যে পার্থক্যটা ছিল আকাশ পাতাল। পালরা ছিল এই বাংলারই সন্তান, বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, আর তাদের প্রতিষ্ঠাতা ছিলেন নির্বাচিত। অন্যদিকে সেনরা এসেছিল দক্ষিণ ভারত থেকে। তারা ছিল ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক। এই পরিবর্তনটা বাংলার সমাজ আর সংস্কৃতিতে একটা বড় ছাপ ফেলেছিল। বল্লাল সেনের মতো শক্তিশালী সেন রাজারা পালদের শেষ অস্তিত্বটুকুও মুছে দিয়েছিলেন। তারা একটা বেশ কঠোর সামাজিক ব্যবস্থা চালু করেন, যা পালদের উদারনীতির থেকে ছিল একদমই আলাদা। এবার আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এমন এক নাটকীয় ঘটনা যা এই আঞ্চলিক রাজ্যগুলোর যুগের পুরোপুরি অবসান ঘটিয়ে দিয়েছিল। একটা ঝড়ের মতো আক্রমণ, যা বাংলার ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেয়। সেন বংশের পতন নিয়ে একটা কথা খুব প্রচলিত আছে। বলা হয় মাত্র ১৮ জন ঘোড়সওয়ার নাকি পুরো বাংলা জয় করে ফেলেছিল। কথাটা শুনলে অবিশ্বাস্য লাগে, কিন্তু এর পেছনে একটা অন্যরকম সত্যি লুকিয়ে আছে। প্রশ্নটা তো আসেই, এত বড় একটা রাজ্য, এত সৈন্য সামন্ত, সেটা মাত্র
হাতে গোনা কয়েকজন সৈন্যের কাছে হেরে গেল? এটা কিভাবে সম্ভব? এর পেছনে কোনো জাদু ছিল না, ছিল নিখুঁত একটা রণকৌশল। আসল কারণটা ছিল বখতিয়ার খলজির অসাধারণ বুদ্ধি আর রণনীতি। তিনি ঘোড়া ব্যবসায়ের ছদ্মবেশে এমন একটা দুর্গম রাস্তা দিয়ে ঝড়ের গতিতে এসে ঠিক দুপুরে রাজধানীতে হামলা করেন, যখন রাজা লক্ষণ সেন বা তার সেনারা কেউই প্রস্তুত ছিলেন না। এটা ছিল একটা পারফেক্ট সারপ্রাইজ অ্যাটাক। এই অতর্কিত আক্রমণে রাজা লক্ষণ সেন এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলেন যে তিনি কোনো রকম যুদ্ধ না করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। আর এভাবেই প্রায় বিনা বাধায় সেনদের রাজধানীর পতন হয়, আর বাংলায় শুরু হয় তুর্কি শাসনের এক নতুন অধ্যায়। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? শশাঙ্কের প্রথম চেষ্টা, তারপর পালদের দীর্ঘ সোনালী শাসন, এরপর সেনদের আগমন। প্রত্যেকেই এই অঞ্চলকে এক করার চেষ্টা করেছে, কিন্তু কেউই সেই ঐক্যকে চিরস্থায়ী করতে পারেনি। এটা যেন ভাঙা গড়ার একটা চক্র। আসলে বাংলার আদি ইতিহাসটা হল এই খণ্ড বিখণ্ড অবস্থা থেকে একটা ঐক্যবদ্ধ স্থিতিশীল পরিচয় খুঁজে বের করার এক নিরন্তর সংগ্রাম। আর স্থিতিশীলতার এই খোঁজটাই ছিল এই দীর্ঘ সময়ের ইতিহাসের মূল চালিকা শক্তি। সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, ইতিহাস যদি সত্যি শৃঙ্খলা আর বিশৃঙ্খলার এই চক্রেই চলতে থাকে, তাহলে কোনো একটা ব্যবস্থা কতদিন টিকবে আর কোনটা ভেঙে পড়বে, এটা ঠিক কিসের ওপর নির্ভর করে? শাসকের যোগ্যতা, মানুষের অংশগ্রহণ, নাকি বাইরের কোনো শক্তি? ব্যাপারটা কিন্তু ভাবনার।